আসসালামু আলাইকুম। মেয়েরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় দেখো লিখে রেখেছি। চতুর্থ অধ্যায়ের 6, 9 আর 14 নম্বর অঙ্ক, আর পঞ্চম অধ্যায়ের 4, 17 আর 27 এই 6টা অঙ্ক ক্রিয়েটিভ কোশ্চেন করাবো। তোমরা যারা লিখে নাও, লিখে নেওয়ার পরে তোমাদের কাছে তো শিট আছে, শিট থেকে এখান থেকে করা শুরু করো। এরপরে আর যারা পারবে না তারা আমি এখান থেকে সলভগুলো করে দিচ্ছি, খেয়াল করো। আর যারা পারবে তারা নিজেরা করে তারপর আমার সাথে মিলিয়ে নাও। তাহলে খেয়াল করো 4 নম্বর অধ্যায়ে 6 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর অধ্যায়ের 6 খেয়াল করো। এখানে যেটা বলা হয়েছে যে রনির যাত্রা স্থল থেকে স্কুলের দূরত্ব কত, অর্থাৎ 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে 0.4 মিটার স্কয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছে। রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20 মিটার। বলেছে কি রনির যাত্রাস্থল থেকে স্কুলের দূরত্ব কত। যাত্রাস্থল থেকে স্কুলের দূরত্ব দেখো, তার স্কুলে যেতে কত সময় লাগে। স্কুলে যেতে তার সময় লাগে হলো 70 সেকেন্ড। রনির ক্ষেত্রে বের করতে বলেছে, তাহলে রনির আদিবেগটা কি? 0। রনির আদিবেগ 0। রনি যে ত্বরণে স্কুলে যায় ত্বরণটা হলো কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং স্কুলে যেতে তার কত সময় লাগে? t = 70 সেকেন্ড। বের করতে বলেছে স্কুলের দূরত্ব কত। এই দূরত্ব এর সমান কোশ্চেন মার্ক। তাহলে রনির ক্ষেত্রে বের করতে বলেছে, রনি স্থির অবস্থায় ছিল, রনির আদিবেগ 0 এবং রনি কত ত্বরণে চলে? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে এবং রনি কত সময় লাগে? 70 সেকেন্ড। তাহলে এখান থেকে তোমাকে দূরত্ব বের করতে বলেছে। দেখো গতির সমীকরণে নাই কোনটা? ভি নাই। তোমরা জানো গতির সমীকরণে ভি নাই এমন সূত্রটা কি? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই হলো বি নাই এমন সূত্রটা। তাহলে এখান থেকে যদি মানটা বসাও, বা এস সমান ইউ আদিবেগ 0, তাহলে 0 সাথে 0 গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু এ। এর মানটা দেখো, তখন বলা আছে কত? 0.4 ইন্টু টি এর মান বলা হয়েছে 70, তার উপরে স্কয়ার। তাহলে সুতরাং ক্যালকুলেশন করে দেখো কত হয়। 70 স্কয়ার ইন্টু 0.4 ডিভাইড বাই 2, তার মানে 980 মিটার। অর্থাৎ স্কুলের পর্যন্ত তার দূরত্ব কত? 980 মিটার। তাহলে আবার খেয়াল করো, তোমার রনির ক্ষেত্রে দূরত্বটা বের করতে বলেছে। রনি স্থির অবস্থান থেকে চলা শুরু করেছে। রনি 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে এবং সময় লাগে কত? 70 সেকেন্ড। দূরত্ব বের করব শেষ বেগ নাই এমন সূত্র। শেষ বেগ নাই এমন সূত্রটা কি? s = ut প্লাস হাফ at স্কয়ার। s সমান ইউ এর মান তো 0, আদিবেগ যেটা দেয়া আছে 0, প্লাস হাফ ইনটু ত্বরণ দেয়া আছে 0.4 এবং সময় দেয়া আছে কত? 70, তার উপর স্কয়ার। ক্যালকুলেশন করলে 940 মিটার। তার মানে রনির স্কুল পর্যন্ত দূরত্ব কত? 940 মিটার। এরপরে দেখো 6 এর পরের কোশ্চেনটা, 6 এর 4 নাম্বার যেটা বলেছে, খেয়াল করো। 6 এর 4 নম্বর কোশ্চেনটা বলেছে কি দেখো, যে রনি কৃতকাজে সমান পরিমাণে কাজ করে জনি 10 কেজি বরের বস্তুকে ছাদে উঠাতে পারবে কিনা। রনি সমান পরিমাণে কাজ করবে, তাহলে আগে তোমাকে বের করতে হবে রনি কি পরিমাণে কাজ করে। তোমরা জানো কাজ বের করার সূত্রটা কি? W = Fs অথবা mg। যেহেতু এখানে রনি কাজ করে, খেয়াল করো রনি কিন্তু ভূপৃষ্ঠ বরাবর চলে। যেহেতু ভূপৃষ্ঠ বরাবর চলে, তার মানে রনির ক্ষেত্রে কাজ হবে W = কি? Fs, আর F = হবে কি? ma। আর যদি উপরে উঠে কে? জনি, তাহলে জনির ক্ষেত্রে হবে কি? W = Fs, F এর পরিবর্তে হবে কি? mg। তাহলে রনির ক্ষেত্রে কৃত কাজ আগে বের করি। রনির কৃত কাজ হলো W, রনি বোঝানোর জন্য আর দিলাম। রনির কৃত কাজ হলো বল ইনটু সরণ F ইনটু S। এখন দেখো এখানে রনির ক্ষেত্রে কত বল প্রয়োগ করে সে স্কুলে গিয়েছে সেটা দেয়া নেই। তাহলে F এর ক্ষেত্রে বলের মানটা হবে কি? F = হবে ma, আর S তো থেকেই গেল। তাহলে রনির ক্ষেত্রে কৃত কাজ W = Fs, F দেয়া ছিল না, F = ma হবে, যেহেতু রনি বরাবর চলতেছে বা স্কুলে যাচ্ছে বরাবর, সেই জন্য mas। এরপরে খেয়াল করো রনির কাজ। তাহলে রনির ভরটা দেয়া আছে কত? রনির ভর হলো 40 কেজি। 40 কেজি ভর ইনটু এ ত্বরণ, রনির ত্বরণ কত ত্বরণে যায়? 0.4 ইনটু s। s হলো দূরত্বটা। রনি যে স্কুলে যায় স্কুল পর্যন্ত তার দূরত্বটা কত? 980 মিটার। ক নম্বরে বের করেছো।
তাহলে রনির ক্ষেত্রে কৃত কাজ কত 980 গুণন 0.4 গুণন রনির ভর হলো 40। তাহলে কৃত কাজ কত ক্যালকুলেশন করে দেখো 15680 আর কাজের একক কি জুল। তাহলে রনির ক্ষেত্রে কৃত কাজ বের করতেছি। তো বলেছি কি রনি কৃত কাজের সমান পরিমাণে কাজ করে জনি ছাদে পৌঁছতে পারবে কিনা। তাহলে জনির ক্ষেত্রে এখন যদি আমি কাজ বের করি জনির কাজ WJ, জনি কতটুকু পরিমাণে কাজ করবে রনির সমান পরিমাণে কাজ করবে। তো এটা শর্ত মতে জনির কাজ এবং রনির কাজ কি হবে সমান হবে। তাহলে বা জনির কাজ হলে কি বল ইনটু সরণ তার মানে Fs, আর যেহেতু জনি ছাদে উঠে ইচ্ছে করলে Fh দিতে পারো, Fh s এর পরিবর্তে s লিখলাম, এখানে এটা s ও লিখতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তাহলে Fh আর রনির কাজ হলো কত 15680 বা f, এখানে জনির ক্ষেত্রে fটা কত হবে f এর পরিবর্তে হবে mg। কেন mg হবে কারণ জনি কি ছাদের উপরে উঠে, ছাদে উঠে উচ্চতা হিসাবে ধরা হচ্ছে, উপরে নিচে গেলে f এর পরিবর্তে কি হবে mg হবে কত 15680। তাহলে mg is equal to 15680। এখান থেকে তোমাকে h এর মান বের করে দেখতে হবে যে ছাদে উঠতে পারে কিনা, সে এই পরিমাণে কাজ করে ছাদে উঠতে পারে কিনা। এখন খেয়াল করো তাহলে m, এবার আমরা জনির ভরটা নিব। খেয়াল করো জনির ভরের ক্ষেত্রে জনির নিজের ভর হলো 50 কেজি, কিন্তু জনি কত কেজি ভর নিয়ে উপরে উঠে 50 কেজি ভর এবং ছাদে উঠে কত 20 মিটার। জনি 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে ছাদে উঠবে, তার মানে নিজের ভর হলো 50 কেজি, আরো 10 কেজি ভর বেশি নিবে, তার মানে বস্তু নিয়ে উঠবে 60 কেজি ভর হবে। জি এর মানটা কত 9.8 সমান, এখান থেকে আমরা বের করব h এর মান 15680। তাহলে এখান থেকে যদি h বের করো 15680 divided by 60 into 9.8, সুতরাং h সমান কত হয় ক্যালকুলেশন করে দেখো 15680 divided by 60 into 9.8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তাহলে h এর মানটা হয় 26.66, আসন্ন মানে 67 লিখতে পারি। অর্থাৎ জনির সমপরিমাণ কাজ দিয়ে জনি কত মিটার উপরে উঠতে পারে 26.67 মিটার উপরে উঠতে পারে। তাহলে এখানে ছাদের উচ্চতা দেয়া আছে কত দেখো, ছাদের উচ্চতা দেয়া আছে 20 মিটার, তার মানে সমপরিমাণে কাজ করেছে 26 মিটার উপরে উঠতে পারে, তার মানে 20 মিটার উপরে ওঠা তার পক্ষে সম্ভব। সুতরাং রনির সমপরিমাণে কাজ করে ছাদে উঠতে পারবে, কারণ ছাদে উঠতে আমরা দুইভাবে কাজ বের করে করতে পারতাম। কাজ ছাড়া আমি যেমন ওই কাজটা ধরে বের করলাম কি যে এই পরিমাণে কাজ করে জনি কত উপরে উঠতে পারে, তো এই পরিমাণে কাজ করে জনি কত উপরে উঠতে পারে 26 মিটার বা 27 মিটারের কাছাকাছি উঠতে পারে। ছাদের উচ্চতা যেহেতু 20 মিটার, তার মানে জনির পক্ষে ছাদে ওঠা সম্ভব। ওকে, এরপরে দেখো 9 নম্বর কোশ্চেনটা, যেটা পিটি কোশ্চেনটা শীটের 4 নম্বর অধ্যায় 9 নম্বর পিটি কোশ্চেন। সবার কাছে তাদের শীট আছে, তোমরা তো শীটগুলো খুলে ধরবে। 9 এর 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9 এর 3 অঙ্কটা বলেছে জনির কৃত কাজ বের করো। জনির কাজ বের করতে বলেছে, কাজের সূত্র তো আমরা জানি, কাজ W = Fs। এখন জনির কৃত কাজ প্রথমে বের করতে বলেছি কি জনির কৃত কাজ, জনির জন্য আমরা তো যে দিলাম WJ = কাজ, W = কি Fs। এখন s লিখবে না s লিখবে, সেটা একটু খেয়াল করো। জনি কি উপরের দিকে উঠে কিনা, হ্যাঁ উপরের দিকে উঠে যেতে বলেছে, তুমি s এর পরিবর্তে s লিখতে পারো, আর যদি কেউ s লিখো তাতেও কোনো অসুবিধা নেই। এখন খেয়াল করো f যেহেতু এখানে দেয়া নেই, বা WJ = f এর পরিবর্তে হবে কি mgh। তাহলে WJ সমান জনির কাজ, m হলো ভর, জনির ভর খেয়াল করো, জনির ভর হলো 40 কেজি। কোশ্চেনে দেয়া আছে, এখানে একটু খেয়াল করবে যে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে ধরে নিয়ে উপরে উঠাই কিনা, সেক্ষেত্রে কিন্তু আবার ওই ভরটা যোগ করে দিই। এখানে সেই ক্ষেত্রে এরকম কিছু বলেনি, তাহলে ভরটা হলো 40 কেজি। জি এর মান 9.8 ইনটু h, এই হলো উচ্চতা। এখানে খেয়াল করো প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে, তার মানে 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, তার মানে এক একটা সিঁড়ি হলো 0.2 মিটার, এরকমের 20টা সিঁড়ি।
এক একটা সিঁড়ি হলো 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, এখন 20টা শুধু যদি পার হয় তাহলে উচ্চতা কি হবে 0.2 × 20। তাহলে এখন গুণ করে দেখো কাজ কত হয়, 40 × 9.8 × 0.2 × কত 20। তাহলে সুতরাং WJ জনির কাজ কত হলো 1568, আর কাজের একক তো জানো জুল। এই হলো জনির কৃত কাজ। তারপর দেখো 9-4 নম্বর যেটা বলেছি একটু খেয়াল করো। 9-4 নম্বরটা কোশ্চেনটা হলো কি যে রনির কৃত কাজ বেশি হলো জনির ক্ষমতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ কাজ বের করতে বলেছে, জনির কাজ বেশি কিন্তু ক্ষমতাটা কম। অর্থাৎ রনির কাজ বের করবে, জনির কাজ বের করবে, রনির ক্ষমতা বের করবে, জনির ক্ষমতাও বের করবে। করার পরে তুমি দেখবে যে একজনের কাজ বেশি হলো তার ক্ষমতা কম। এটা হয় কারণটা কি? কারণটা হলো কাজ সময়ের উপর নির্ভর, ক্ষমতা সময়ের উপর নির্ভর করে। যার সময় বেশি লাগে তার ক্ষমতা কম, সেই জন্য হয়তো এই ভিন্নতাটা হয়। তাহলে আমাকে যেটা বলেছে একজনের কাজ বেশি কিন্তু ক্ষমতা অন্যজনের বেশি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, দুইজনের কাজ বের করতে হবে, দুইজনের ক্ষমতা বের করতে হবে, তখনই প্রশ্নের উত্তরটা পাবো যে আসলে কোন ঘটনাটা হচ্ছে এখানে। তাহলে 9-4 নম্বর কোশ্চেনটা জনির কৃত কাজ ক নাম্বারে আমরা বের করেছি। জনির কৃত কাজ হলো 1568 এত জুল। এখন আমরা রনির কৃত কাজ বের করব। রনির কৃত কাজ W = F/H, একইভাবে WR = রনির কৃত কাজ F = কি হবে mg, আর ইস্তো থেকে গেল তাহলে বা রনির কৃত কাজ WR = m। রনির ভর এখানে দেখো দেয়া আছে কত 50 কেজি, জি এর মানটা কত 9.8 × h। একইভাবে দুইজনই একইবারে ছাদে উঠে 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, তার মানে 0.2 × 20। সুতরাং রনির কৃত কাজ গুণ করে দেখো 50 × 9.8 × 0.2 × 20। তাহলে রনির কাজ হলো 1960 এত জুল। তাহলে দুইজনের কাজ বের করলাম, রনির কাজ এবং জনির কাজ। জনির কাজ ক নাম্বারে বের করেছে, এখন রনির কাজ বের করেছে। তাহলে সেই হিসাবে দেখা যায় রনির কাজের পরিমাণ কি বেশি, কিন্তু আমাকে বলেছে ক্ষমতা আবার জনির বেশি। তাহলে আমি এখন ক্ষমতা বের করি। ক্ষমতা জনির, যদি জনির ক্ষমতা বের করি তাহলে পি যে লিখলাম জনির ক্ষমতা P = কি mgh/t, অথবা এইভাবেও বলতে পারো যেহেতু আমি কাজ বের করেছি তাহলে আর mgh/t লাগে না, তার ক্ষমতা W/t। আর W যেটা জনির বের করতেছে এখানে জনির দিয়ে দিলাম। তাহলে Pj সমান কি হবে, জনির কৃত কাজ হলো 1568 / t সময়, জনির পরিবর্তে জনির ক্ষেত্রে সময় লেগেছে কত, দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে জনির ক্ষেত্রে সময়, জনির ক্ষেত্রে সময় হলো 10 সেকেন্ড। সুতরাং জনির কৃত কাজ, তাই 10 দিয়ে যদি ভাগ করো পাবে 156.8 এত ওয়াট। এই হলো জনির ক্ষমতা। এখন আমরা রনির ক্ষমতা বের করব। রনির ক্ষমতা PR = W/t। রনির কারণে আমরা এখানে R দিলাম। তাহলে PR সমান রনির কাজ হলো 1960, এটা রনির কাজ। আর রনির ক্ষেত্রে আমাদের ক্ষমতাটা, রনির সময়টা কত লেগেছে, দেখো সময় লেগেছে 18 সেকেন্ড। তাহলে 18, তাহলে রনির ক্ষমতাটা হয় কত, 18 দিয়ে ভাগ করো 1960 কে, 1960 / 18, 108.888 তো ওয়াট লিখতে পারি। তাহলে এখন দেখো দুইজনের কাজ বের করেছো, দুইজনের ক্ষমতা বের করেছো। তুমি এখানে বের করতে বলেছি কি যে কাজ জনির বেশি হলো, রনির বেশি হলো, ক্ষমতা কার বেশি, জনির বেশি। আমাদের তাই হলো, দেখো যে এখানে ক্ষমতা হলো জনির 156, রনির ক্ষমতা হলো কত 108, কিন্তু জনির কাজ ছিল কম, ক্ষমতা বেড়ে গেছে কারণ তার সময় কম লেগেছে। আর রনির ক্ষেত্রে কাজ বেশি কিন্তু সময় তার বেশি লেগেছে, যার কারণে তার ক্ষমতাটা এখানে কম। তাহলে সুতরাং রনির
আমাদের কি হলো, রনির কাজ বেশি, ডাব্লু গ্রেটার দেন ডাব্লু জে, অর্থাৎ জনির থেকে রনির কাজ বেশি, কিন্তু পি জে গ্রেটার দেন পি আর, কিন্তু জনির ক্ষমতা বেশি। এটা আমাকে কোশ্চেনে বের করতে বলেছে যে রনির কাজ বেশি কিন্তু জনির ক্ষমতা বেশি, সেটাই। তাহলে দুইবার কাজ, রনির কাজ জনির কাজ বের করবে, রনির ক্ষমতা জনির ক্ষমতা বের করবে, তারপরে উত্তরটা দিবে। আচ্ছা, এরপরে আমাদের যে ক্রিটিভ কোশ্চেনটা হলো, পরে ক্রিটিভ কোশ্চেনটা হলো 14 নম্বরটা, এই চ্যাপ্টারের 14 নম্বর ক্রিটিভ কোশ্চেনটা আমরা করব। 14 নম্বর ক্রিটিভ কোশ্চেনটা খেয়াল করো। 14 নম্বর ক্রিটিভ কোশ্চেন কি বলেছে খেয়াল করো এখানে। 14 নম্বরটা বলেছে প্রথম ইঞ্জিনের কৃত কাজ বের করো। তার মানে প্রথম ইঞ্জিনের কাজ বের করতে বলেছে। দেখো কথাটা বলেছে কি, 1.5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 200 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ট্যাঙ্কি 30 মিনিটে পূর্ণ করতে পারে। এটা হলো প্রথম ইঞ্জিনের, তার মানে একটা ট্যাঙ্কি যেহেতু পূর্ণ করতে পারে, পানি উপরে উঠায়, তার মানে প্রথম এইটার ক্ষেত্রে কাজ ডাব্লিউ ইকুয়াল কি হবে, এফ এস, বা উপরে উঠা সেজন্য আমরা এস লিখলাম, এফ এস। আর যেহেতু এফ দেয় নাই, এফ এর পরিবর্তে আমাদের কি হবে, এম জি আর এস তো থেকে গেল। এখন প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কৃত কাজ, প্রথম ইঞ্জিন কি কাজটা করে, প্রথম ইঞ্জিন দেখো বলা হয়েছে 2000, প্রথম ইঞ্জিনটা 20 মিটার উচ্চতা অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি 30 মিনিটে পূর্ণ করতে পারে। তার মানে 2000 লিটার পানি সে উপরে উঠায়, 2000 লিটার, আর পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি, অর্থাৎ পানির ক্ষেত্রে 2000 লিটার মানে 2000 কেজি। আর জি এর মানটা জানো 9.8, আর এইচ উচ্চতা কত মিটার উচ্চতায় উঠায়, 20 মিটার উচ্চতায় উঠে। সুতরাং প্রথম ইঞ্জিনের কাজ কত হয়, জাস্ট গুণ করে দিলেই হলো। এটুকু মনে রাখবে, 2000 লিটার মানে 2000 কেজি, পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি। 10 ইন্টু 20, 392, তারপরে হলো 3টা জিরো। তোমাদের অনেকে হয়তো এটা পাওয়ার দিয়ে আসতে পারে, 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার 5, মূলত একই কথা, 392000, অথবা 3.9 ইন্টু 1092 ইন্টু 10 টু দি পাওয়ার 5, একই জিনিস। আচ্ছা, 14 নম্বরে কোশ্চেনটা পেয়েছি। তাহলে এরপরে দেখো 14 নম্বর যেটা বলেছি, 14 নম্বরটা যে ইঞ্জিন দুইটার মধ্যে কোনটার কর্মদক্ষতা বা কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো, কোনটার কর্মদক্ষতা বেশি, কোনটা ব্যবহার করা সুবিধাজনক। এগুলো একই রকমের কোশ্চেন, যেটার কর্মদক্ষতা বেশি মূলত সেটাই ব্যবহার করা সুবিধাজনক। তাহলে আমাদের এখানে কর্মদক্ষতা বের করতে হবে। এখন কর্মদক্ষতা বের করার সূত্রটা তোমরা জানো। কর্মদক্ষতা প্রথম ইঞ্জিনে যদি বের করি, ইটা 1 ইকুয়াল টু পি বাই পি 1 ইন্টু 100%। এখন খেয়াল করো, কর্মদক্ষতার কিন্তু অন্য একটা সূত্র ছিল, ডাব্লু বাই ডাব্লু ইন্টু 100%। অর্থাৎ ডাব্লু দেয়া, যদি কাজ দেয়া থাকে তাহলে আমরা ডাব্লু দিয়ে করি, কাজ ক্ষমতা দেয়া থাকলে এটি দেখো। এখানে দেখো ইঞ্জিন দুইটার ক্ষমতা দেয়া আছে, হর্স পাওয়ার হয়তো একটা অসুবিধা লাগতে পারে যে এইচপি মানে ঠিক, এইচপি মানে হলো হর্স পাওয়ার, আর হর্স পাওয়ার সাথে ক্ষমতার সম্পর্কটা হলো 1 হর্স পাওয়ারে 746 ওয়াট, মানে 1 এইচপি ইকুয়াল টু 746। তার মোট কথা হলো ক্ষমতা বের করতে বলেছে। ক্ষমতা বের করার সূত্র, যেহেতু ক্ষমতা দেয়া আছে, এই কর্মদক্ষতা বের করার সূত্র দুইটা হলো, আমাকে ক্ষমতা দেয়া আছে, এই জন্য পি বাই পি 1 ইন্টু 100% লিখলাম। এখন অন দিয়েছি প্রথম ইঞ্জিনের জন্য। এখন প্রথম ইঞ্জিনের ক্ষমতা বের করতে গেলে তোমার পি অন লাগবে। পি অন মানে হলো প্রকৃত ক্ষমতা, যেটা ইঞ্জিনের গায়ে লেখা থাকে। এখানে ইঞ্জিনের গায়ে লেখা আছে 1.5 এইচপি, অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা হলো 1.5 হর্স পাওয়ার, যেটা ইঞ্জিনের গায়ে লেখা থাকে। 1 হর্স পাওয়ার হলো 746 ওয়াট, 1 হর্স পাওয়ারে 746 ওয়াট। তাহলে কত হয় দেখো, 1.5 ইন্টু 746, তাহলে 1119 এত ওয়াট। এইটা হলো পি অন। আর আমার বের করতে হবে কি, পি এর মানটা। আমাকে পি অন আর পি এর মান বের করতে হবে। এখন পি এর মানটা যদি আমি বের করি, এখানে পি এর মানটা দেয়া নাই, পি এর মান বের করে নিতে হবে। তাহলে পি ক্ষমতা আমরা জানি কি, এম জি এইচ বাই টি। অথবা যদি এটা মনে করো যে আমি তো ক নম্বরে ডাব্লু বেরই করেছি, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি দিয়ে করবো, কোনো অসুবিধা নেই। তাহলে পি বের করতে হবে, পি ইকুয়াল টু কি, এম জি এইচ বাই টি বা ডাব্লু বাই টি। এখানে এম তো 2000 লিটার মানে 2000 কেজি, জি এর মান 9.8, 20 মিটার উপরে তুলে কত সময় লাগে দেখো। 20 মিটার উপরে তুলতে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে 30 মিনিটে পূর্ণ করতে পারে। খেয়াল করো, 30 মিনিট, তার মানে 30 গুণন 60,
কারণ 1 মিনিটে 60 সেকেন্ড, সেই হিসাবে 30 মিনিটকে তোমাকে সেকেন্ড বানাতে হচ্ছে। তাহলে কত হয় দেখো, 2000 গুণন 9.8 গুণন 20 ভাগ ব্র্যাকেট 30 গুণন 60 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, এটা হলো গিয়ে 217.78 এত ওয়াট। তাহলে আমাকে কর্মদক্ষতা বের করতে হলে পি আর পি এর মান জানতে হয়। পি এর মানটা কোশ্চেনে দেওয়া ছিল 1.5 হর্স পাওয়ার, সেটাকে জাস্ট তুমি 746 দিয়ে গুণ করে দিয়ে ওয়াট বানিয়েছো। আর পি এর মানটা দেওয়া ছিল না, পি এর মানটা বের করে নিয়েছো, পি ইকুয়াল টু mgh/t, সেখানে mgh/t, আর টি এর মানটা এখানে মিনিটে দেওয়া ছিল, এজন্য 60 দিয়ে গুণ করে সেকেন্ড বানিয়েছি। তাহলে পি আর পি এর মান জানা হয়ে গেল। এখন জাস্ট এই যে সূত্রটার মধ্যে তুমি বসিয়ে দাও। সুতরাং কত হচ্ছে, বাই ইটা 1 ইকুয়াল টু পি, পি এর মানটা হলো 217.78 আর পি এর মান বের করেছে 119 ইনটু 100%। এখন ইটা 1 এর মান বের করে এখান থেকে দেখো কত হয়, তাহলে 217.78 ভাগ ব্র্যাকেট 746, তাহলে ইনটু 100%, তোমার ইটা 1 এর মানটা হয় 19.46 এত পার্সেন্ট। এটা হলো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা। এখন আমরা যদি দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে চাই, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা আমরা বের করতে চাই এখন, তাহলে একইভাবে আমাকে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে সূত্রটা কি হবে, পি বাই পি ওয়ান ইন্টু 100%, কিন্তু দ্বিতীয় ইঞ্জিনের আবার পি দেয়া নেই, তাহলে একই কাজ করবো, অর্থাৎ ইটা 1 বের করার জন্য যে কাজটা করেছো ইটা 2 বের করার জন্য ঠিক একই কাজ করো। তাহলে খেয়াল করো, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করার জন্য ইটা 2 ইকুয়াল টু পি বাই পি ওয়ান ইন্টু 100%। দ্বিতীয় ইঞ্জিনের যদি বের করতে চাও তাহলে পি ওয়ান এর মান জানতে হবে, পি ওয়ান মানে প্রকৃত ক্ষমতা। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষমতা দেখো লেখা আছে কত, 2 হর্স পাওয়ার 2 এইচপি। বলেছিলাম হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ারে 746 ওয়াট, তাহলে 746 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয়, 746 গুণন 2 সমান হলো 1492 ওয়াট। এটা হলো পি ওয়ান এর মান। আর পি হলো ক্ষমতা, ক্ষমতাটা এখানে দেয়া নাই, প্রকৃত ক্ষমতা, বা এটা হলো প্রকৃত ক্ষমতা, এটা হলো কি ব্যয়িত ক্ষমতা। যদি সমস্যা হয় তাহলে বাংলাটা লিখে দেই, ব্যয়িত ক্ষমতা। ব্যয়িত ক্ষমতা পি ইকুয়াল টু mgh ডিভাইড বাই কি হবে টি, বা পি ইকুয়াল টু, এখন দেখো দ্বিতীয় ইঞ্জিনটা কি বলেছে, 2 হর্স পাওয়ার ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট, তার মানে এম এর মান কত 3000, জি এর মান 9.8 ইন্টু এইচ, এইচ হলো উচ্চতা, ওই উচ্চতায় তার মানে আগেও 20 মিটার উপরে উঠায়, এখনো 20 মিটার উপরে উঠাবে, একই উচ্চতায় বা ওই উচ্চতায় উঠাতে কত সময় লাগে, 25 মিনিট। তাহলে 25 মিনিট মানে 25 ইন্টু 60 এত সেকেন্ড। সুতরাং পি এর মানটা আমরা এখন বের করে দেখি কত হয়, 3000 গুণন 9.8 গুণন 20 ভাগ ব্র্যাকেট 25 ইন্টু 60, তাহলে হলো 392 ওয়াট। এটা হলো তোমার দ্বিতীয় ইঞ্জিনের ক্ষমতা। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা এটুকু মনে রাখবে, কর্মদক্ষতা বের করতে হলে ব্যয়িত ক্ষমতা এবং প্রকৃত ক্ষমতা জানতে হয়। প্রকৃত ক্ষমতা দেয়া থাকে ইঞ্জিনে, যেটা দেয়া আছে 2 হর্স পাওয়ার, এটাকে 746 দ্বারা গুণ করে ওয়াট বানিয়েছো। আর পি এর মান দেয়া ছিল না, পি হলো ব্যয়িত ক্ষমতা, পি ইকুয়াল টু mgh/t, এখানে মানগুলো বসিয়েছো। বসানোর পরে পি ইকুয়াল টু mgh/t, এম এর মান 3000, জি এর মান 9.8 ইন্টু 20 ডিভাইড বাই 25 ডিভাইড বাই 60, মান বসিয়ে দিয়েছো। বসানোর পর পেয়েছো 392 ওয়াট। এখন খেয়াল করো, তাহলে কর্মদক্ষতা যদি আমি বের করি, এই যে মেইন সূত্রটা ইটা ইকুয়াল টু পি বাই পি ওয়ান ইন্টু 100%, সেখানে বসিয়ে দাও। তাহলে ইটা ইকুয়াল টু পি বাই পি ওয়ান ইন্টু 100%, বা ইটা 2 ইকুয়াল টু পি, পি এর মানটা তো বের করেছো 392, আর পি ওয়ান এর মানটা এটা 1400 কত ছিল, 746 গুণন 2 1492 ইন্টু 100%, সুতরাং এটা 2 সমান, তাহলে 392 ভাগ 1492 ইন্টু 100%, তাহলে এটা কর্মদক্ষতা হয় 26.5
27 এত পার্সেন্ট। প্রথমটার কর্মদক্ষতা হয় 19%-এর মতো, দ্বিতীয়টার কর্মদক্ষতা হয় 26%-এর মতো। কোশ্চেনে বলেছে কি অনুপাত গাণিতিকভাবে নির্ণয় করতে, কর্মদক্ষতার অনুপাত বের করতে বলেছে। তাহলে এটা অনুপাত যেভাবে লিখতে পারো, সুতরাং এটা 1 অনুপাত এটা 2 সমান কত হলো, ওইটা হলো 19 দশমিক কত ছিল সেটা লিখবে, অনুপাত এটা হলো 26.27, এটা হলো কর্মদক্ষতার অনুপাত। এখানে আর কিছু করার নেই। তাহলে কর্মদক্ষতা বের করতে গেলে প্রথমত হিসাব করে সূত্রটা আগে খেয়াল রাখবে, আর সূত্রগুলো তো শীটে লিখে দিয়েছে অথবা আগে যে কোর্স দিয়েছে সেটা সেখানে লিখে দিয়েছে, ওগুলো লিখবে। তাহলে অনুপাত বের করে নিলে হলো কর্মদক্ষতার অনুপাত। অথবা এখান থেকে কোশ্চেন হতে পারে কোন ইঞ্জিনটা ব্যবহার করা সাশ্রয়ী, তার মানে দ্বিতীয় ইঞ্জিনটা ব্যবহার করা সাশ্রয়ী। মূলত যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেই ইঞ্জিনটা ব্যবহার করা অধিক সাশ্রয়ী হয়। ওকে, এরপরে আমরা 5 নম্বর অধ্যায়ে চলে যাব। 5 নম্বর অধ্যায়ে বলেছিলাম 4 নম্বর কোশ্চেনটা আমরা করব প্রথমে। 5 নম্বর অধ্যায় 4, 5 অধ্যায়ে 4 নম্বর কোশ্চেন 4 গ, 5 অধ্যায় 4 খেয়াল করো। 5 অধ্যায় 4-এর যে কোশ্চেনটা, একটি আয়তাকার গোলকের, গোলক মানে একটা বস্তুর কথা বলা হচ্ছে যার তলদেশের ক্ষেত্রফল। আচ্ছা, আমি যদি এটাকে চিত্র আঁকি, খেয়াল করো, এরকম একটা পাত্র নেওয়া হচ্ছে, একটা আয়তাকার গোলকের তলদেশে ক্ষেত্রফল পানির মধ্যে ডুবানো হলো। একটা আয়তাকার বস্তু, মনে করো এই একটা আয়তাকার বস্তু, এই বস্তুটার ক্ষেত্রফল হলো মনে করো 25 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কয়ার, এবং এইটাকে পানিতে ডুবানো হলো। পানির ঘনত্ব এত, পানির উপরিতল থেকে গোলকের উপরিপৃষ্ঠে 5 সেন্টি, অর্থাৎ পানির উপরিতল মনে করো এইটা, এখান থেকে এইটার উপরিপৃষ্ঠ হলো কত 5 সেন্টিমিটার, এটার উপরিপৃষ্ঠ থেকে এটার উপরিপৃষ্ঠ হলো 5 সেন্টিমিটার, গোলকের উচ্চতা 2 সেন্টিমিটার, মানে এই বস্তুটার উচ্চতা কত 2 সেন্টিমিটার, এই বস্তুটার উচ্চতা হলো 2 সেন্টিমিটার, এটুকু হলো 2 সেন্টিমিটার, এটি হলো 2 সেন্টিমিটার। আচ্ছা, গোলকের উচ্চতা 2 সেন্টিমিটার, গোলকের উপরিপৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার, এবং গোলকের বলে তো পানিতে ওজন দেয়া আছে। এই হলো কথাটা। এখন কোশ্চেনটা হলো কি, গোলকের তলদেশে পানির চাপ নির্ণয় করো। তলায় পানির চাপ মানে কি, এই অংশে পানির চাপ বের করতে বলেছে। গোলকের তলায় পানির চাপ, কারণ এখানে যদি বলতো যে পাত্রের তলদেশে, তাহলে পাত্রের তলায় এটা, আর গোলকের তলদেশ কোনটা এটা, তাহলে এখানে পানির চাপ বের করতে বলেছে। যেখানে পানির চাপ বের করতে বলে, তাহলে চাপ বের করার আমরা সূত্র জানি কি, P = F/A অথবা H rho g। যেটা তরলের বলেছে তাহলে সূত্রটা কি হবে, H rho g। এখন খেয়াল করো, H হলো গভীরতা, আমরা বলেছিলাম শুধুমাত্র বিয়োগ শক্তির থেকে নিচে থেকে মাপতে হয়, বিয়োগ শক্তির বেলায় বাকি সবগুলো উপর থেকে মাপতে হয়। তাহলে আমার উচ্চতাটা এই যে তলদেশের গভীরতা করতে হবে এখান থেকে এই পর্যন্ত, এটুকু হলো তরলের গভীরতা। তো এটুকু যদি গভীরতা হয় তাহলে তোমার এটুকু 5 সেন্টিমিটার, এটুকু 2 সেন্টিমিটার, তাহলে কত হবে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার মানে কি 100 দিয়ে ভাগ করলে 0.07। আবার খেয়াল করো, তলদেশে গোলকের বা বস্তুটার তলদেশে গভীরতা চাপ বের করতে বলেছে। চাপ বের করার সূত্র H rho g। এরপরে তলাটা কি এটুকু, তাহলে এটুকু যদি হয় তাহলে এই 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যোগ করলে 7 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে 0.07। আর এখানে যেহেতু পানি নিয়েছে তাহলে কি হবে 1000, g এর মান 9.8, সুতরাং চাপ, তাহলে গুণ করে দিলে কত হয় 0.07 ইনটু 1000 ইনটু g এর মান 9.8, অর্থাৎ 686 এত প্যাসকেল। এই হলো গোলকের তলদেশে বস্তুটার চাপ। পরের কোশ্চেনটা খেয়াল করো। পরের কোশ্চেনটা বলেছি কি, আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। তোমরা জানো আর্কিমিডিসের সূত্রটা হলো কি, কোনো বস্তুকে তরলে বা বায়ু পদার্থের ভিতরে ডুবালে বস্তুটা কিছু ওজন কমে যায়, এই কমে যাওয়া বা হারানো ওজনটা হলো বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান, মানে অপসারিত পানির ওজন এবং বস্তুর হারানো ওজন বের করতে হবে। এখন হারানো ওজন কিভাবে বের করে, বাতাসে ওজন এবং পানিতে ওজন বিয়োগ করে হারানো ওজন বের করে। এই জন্য দেখো এখানে বস্তুটার, এখানে যে বস্তুটা বলেছে বা গোলকটা বলেছে সেই গোলকটা দেখো পানিতে ওজন দেয়া আছে, তো পানিতে ওজন দেয়া আছে 1.47 নিউটন পানিতে ওজন। এই জন্য আমরা মনে করে লিখলাম W হলো ওজন, আর W পানিতে ওজন বোঝানোর জন্য। তাহলে পানিতে ওজন দেয়া আছে 1.47 নিউটন, আর বাতাস ওজন বের করবে, বাতাস এয়ার, এই জন্য W লিখলাম, বাতাস ওজন W = কি mg।
এম হলো বস্তুটার ভর হলো দেখো 200 গ্রাম, 200 গ্রামকে কেজি বানালে 0.2 আর জি এর মান 9.8। তাহলে বাতাসের ওজন কত হয়? তাহলে বস্তুটার বাতাসের ওজন 0.2 × 9.8, 0.2 × 9.8, 1.96 এত নিউটন। তাহলে বাতাস ওজন 1.96, পানিতে ওজন 1.47। তাহলে কি পানিতে ওজন কমে যায়? কতটুকু কমে যায় সেটা বেশি, এটা হারানো ওজন। তাহলে হারানো ওজন সমান বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। তাহলে বাতাসে ওজন হলো গিয়ে 1.96, পানিতে ওজন 1.47 এত নিউটন। তাহলে 1.96 মাইনাস 1.96 মাইনাস 1.47 সমান হলো 0.49 নিউটন। এটা হারানো ওজন। হারানো ওজন আর্কিমিডিসের সূত্রটা কি? হারানো ওজন হবে অপসারিত পানির ওজনের সমান। তাহলে অপসারিত পানির ওজন সমান কি? অপসারিত পানির ওজন প্লবতা বল, এগুলো একই সূত্র, ভি রো জি। অপসারিত পানির ওজন প্লবতা বল লব্ধি ঊর্ধ্বমুখী বল, ভি রো জি। অপসারিত পানির ওজন ভি রো জি। তাহলে এখানে খেয়াল করো ভি রো জি দিলে, এখন ভি রো জি এই মানগুলো বসাতে হবে তোমাকে। ভি এ খেয়াল করো, তাহলে ভি হলো আয়তন, বস্তুটার তোমার আয়তন বের করতে হবে। বস্তুটার ক্ষেত্রফল দেয়া আছে কত? 25 সেন্টিমিটার স্কয়ার এবং বস্তুটার উচ্চতা কত? 2 সেন্টিমিটার। তাহলে উচ্চতার ক্ষেত্রফল গুণ করলে আয়তন হবে। তাহলে তুমি বস্তুটার আয়তন পাবে কত? খেয়াল করো, ভি হলো ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল হলো 25 এবং উচ্চতা হলো কত? 2, গুণ করলে কত? 50। আর এই দুইটাই ছিল সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 3 বার 100 দিয়ে ভাগ করতে হয়। এটাকে 3 বার 100 দিয়ে ভাগ করলে পাবে 5 × 10⁻⁻5 মিটার কিউব। এ হলো আয়তন। রো তো জানোই, 1000, জি এর মান 9.8। তাহলে আয়তন যখন বের করব, আয়তন বের করার সূত্র কি? আয়তন হলো ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাই এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 25 এবং উচ্চতা দেওয়া আছে কত? 2, গুণ করলে 50 সেন্টিমিটার কিউব। তার মানে সেন্টিমিটারকে যদি মিটার বানাতে চাও 2 বার 1000 দিয়ে 3 বার 100 দিয়ে ভাগ করো, 5 × 10⁻⁻6। তাহলে আমার মানটা হয় কত? 5 × 10⁻⁻6 আয়তন। রো হলো 1000 আর জি এর মান কত? 9.8। গুণ করে দেখো কত হয়। 5 × 10⁻⁻6 × 9.8 × 1000 সমান হলো 5 × 10⁻⁵ × 1000 × জি এর মান 9.8। তাহলে গুণ করলে হয় 0.49 এত নিউটন। তাহলে যেহেতু হারানো ওজন অপসারিত পানির ওজনের সমান, তাই এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তাহলে আর্কিমিডিসের সূত্রটা হলো কি? যে বস্তুকে পানিতে ডুবালে বা তরলে ডুবালে যে পরিমাণে ওজন কমে যায় সেটা হবে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। এখন লিখবে যেহেতু হারানো ওজন অপসারিত পানির ওজনের সমান, তাই উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। ওকে, এরপরে যে কোশ্চেনটা হলো 17 নম্বর পিটি কোশ্চেনটা। 17 নম্বর পিটি কোশ্চেনটা খেয়াল করো। 17 নম্বর যে পিটি কোশ্চেনটা, এটা দিয়েছি কি? যে পিস্টন 2 এর অনুভূত বলের মান নির্ণয় করো। পিস্টনের ক্ষেত্রে আমরা একটা মাত্র সূত্র জানি। পিস্টনের ক্ষেত্রে সূত্রটা ছিল কি? F2/F1 সমান A2/A1। এটা হলো পিস্টনের একমাত্র সূত্র। F2/F1 সমান A2/A1। শুধু এটুকু মনে রাখবে, F2 হলো 2 দ্বারা হলো বড় পিস্টনটা আর 1 দ্বারা ছোট পিস্টনটা বোঝানো হয়। তাহলে F2/F1 সমান A2/A1 যেটা দিয়েছে, এখানে দেখো কোশ্চেনে আমার F1 ছোট পিস্টনের ক্ষেত্রফল দেয়া আছে কত? এখানে দেখো F1 বলের মান, ছোট পিস্টনের বল দেয়া আছে হলো 2 নিউটন। আমাকে F2 বের করতে বলেছে। আর ব্যাসার্ধ দেয়া আছে, ছোট পিস্টনের ব্যাসার্ধ দেয়া আছে 4 সেন্টিমিটার। যদি মিটার বানাও 0.04 মিটার। আর বড় পিস্টনের ব্যাসার্ধ দেয়া আছে কত? 400 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি মিটার বানাও 100 দিয়ে ভাগ করলে তবে কত? 4 মিটার। এই এখন তুমি এখানে বসাই দিবে।
তাহলে ক্ষেত্রফল দেয়া নেই, ব্যাসার্ধ দেয়া আছে, ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার। সুতরাং f2 বাই f1 সমান কি হবে a2 বাই a1, বা f2 বাই f1 সমান, যেহেতু ক্ষেত্রফল দেয়া নেই তাহলে পাই আর স্কয়ার ডিভাইড বাই কত হবে পাই আর স্কয়ার। এখানে 2 দেখে 2 দিয়ে 9 দিয়েছে, আর ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। তাহলে প্রথম পিস্টনের ক্ষেত্রে সূত্রটা a2 বাই f1 সমান a2 বাই a1। তারপর তোমার যে মানগুলো দেয়া আছে, ছোট পিস্টনের বল দেয়া আছে, বড় পিস্টনের বল বের করতে বলেছে, ব্যাসার্ধ দেয়া আছে, সেটাকে মিটার বানিয়ে নিয়েছো। যেহেতু আমার সূত্রে ক্ষেত্রফল দরকার, এজন্য আমাকে ক্ষেত্রফলটা করে নিলি, পাই আর স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বানিয়ে নিয়েছি। এখন দেখো উপর নিচ থেকে পাইটা কাটা চলে যাবে, এইখানের পাই এখানের পাই তোমার কাটা চলে যায়, তাহলে থাকে কি তাহলে f2 বের করবে বা f2 f1 এর মান তো 2 নিউটন সমান পাই পাই কাটা গেল r2, ডবলটার ব্যাসার্ধ হলো 4 আর চৌকার ব্যাসার্ধ হলো 0.004 তার উপর স্কয়ার। তাহলে সুতরাং f2 এর মান কত হবে, এটা স্কয়ার করে ভাগ করে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে ডান দিকে কত 4 স্কয়ার ভাগ 0.04 স্কয়ার গুণন হলো 2, তার মানে 2 লিখে 4টা শূন্য, 1 2 3 4 এত নিউটন, অথবা হতে পারে 2 × 10⁴ নিউটন, যেটাই বলো কোনো অসুবিধা নেই। তাহলে পিস্টনের একমাত্র সূত্র f2 বাই f1 সমান a2 বাই a1, এটুকু মনে রাখলেই মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কটা এই টাইপের কোশ্চেন করতে অসুবিধা হবে। পরের কোশ্চেনটা যেটা বলেছি দেখো, এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ডুববে না ভাসবে। একটা বস্তু ডুববে না ভাসবে, তোমাদের আগে লেকচারগুলো যদি দেখে থাকো, ডুববে না ভাসবে সেটা ঘনত্বের উপর নির্ভর করে। একটা বস্তু ডুববে না ভাসবে ঘনত্বের উপর নির্ভর করে। যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে ডুবে যাবে, কম হলে ভাসবে, আর সমান হলে ঠিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, বস্তুটার ঘনত্ব বের করতে হবে আর উদ্দীপকের তরল, এখানে তরলটা তো বলে দিয়েছি কি, তরলে উদ্দীপকের তরলের ঘনত্ব 800, 800 বলতে কেরোসিনের ঘনত্ব। কারণ আমাকে একটা বস্তু ডুববে না ভাসবে সেক্ষেত্রে তরলের ঘনত্ব জানতে হয় আর বস্তুর ঘনত্ব জানতে হয়। তাহলে 17 এখানে দেয়া আছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব রো দ্বারা প্রকাশ করে, তরলের জন্য লিকুইডের লিখলাম 800, ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। তাহলে উদ্দীপকের তরলের ঘনত্ব রো এর ইকুয়াল টু কত 800 কেজি পার মিটার কিউব। এখন খেয়াল করো বস্তুর ঘনত্ব আমাকে জানতে হবে, তাহলে বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্ব বের করার সূত্র কি m রো ইকুয়াল টু m ডিভাইড বাই v, ঘনত্ব বের করার সূত্র রো ইকুয়াল টু m ডিভাইড বাই v। এখন m জানতে হবে আর v জানতে হবে। এখন এখানে দেখো বস্তুর ঘনত্ব যখন বের করবে m জানতে হবে, m হলো বস্তুটার ভর কোশ্চেনে দেয়াই আছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম যদি হয় এটাকে কেজি বানাও, 1000 দিয়ে ভাগ করলে 0.02 কেজি। তাহলে বস্তুটার ভর পেয়ে গেলে 20 গ্রাম মানে 0.02 কেজি। আর জানতে হবে কি বস্তুটার আয়তন, এখানে আয়তন দেয়া নেই, তোমাদের আয়তন বের করে নিতে হবে। তাহলে আয়তন বের করার সূত্র অনেকগুলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাহলে আয়তন হয়, ক্ষেত্রফল ইনটু উচ্চতা সেটাও আয়তন হয়, একটু আগে যেটা অঙ্কটা করেছি। আবার যদি নির্দিষ্ট শেপ থাকে তাহলে আয়তন ভিন্ন হয়, সিলিন্ডার হলে পাই আর স্কয়ার h, গোলক হলে 4/3 পাই আর কিউব। যেহেতু এটা গোলক আকৃতির বস্তু তাহলে আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। গোলক আকৃতির বস্তুর আয়তন 4/3 পাই আর কিউব। এখন মানগুলো বসাও, 4/3 পাই আর কিউব যদি হয় মানগুলো কি হবে 4 ডিভাইড বাই 3, পাই এর মান 3.1416 আর হলো ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি মিটার বানাই 0.02, 100 দিয়ে ভাগ করে দিবে, সুতরাং আয়তন। তাহলে তোমাকে ঘনত্ব বের করতে হলে ভর আর আয়তন লাগে, ভরটা দেওয়া ছিল শুধু আয়তনটা দেওয়া নেই, গোলকের কারণে আয়তন 4/3 পাই আর কিউব দিয়ে বের করে নিতে হবে। তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 0.02 তার উপর কিউব, তাহলে তোমার আয়তনটা হয় 3.35 ইন্টু 10⁻⁻5 এত মিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্ব বের করতে হলে ভর আর আয়তন লাগবে, তুমি ভরটা পেয়ে গেছো 0.02 কেজি, আয়তনটা পেয়ে গেছো, জাস্ট এখন মানগুলো বসিয়ে দিলেই হলো। তাহলে এখন বস্তুর ঘনত্ব বের করে হলো, তাহলে বস্তুর ঘনত্ব সুতরাং রো ইকুয়াল টু m বাই v, তাহলে m ডিভাইড বাই v, m পেয়েছো কত 0.02 কেজি আর v পেয়েছো 3.35 ইন্টু 10⁻⁻5
সুতরাং রো ভাগ করে দেখো কত হয়। তাহলে 0.02 ভাগ ব্র্যাকেট 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 597.01 এত কেজি পার মিটার কিউব। এখন খেয়াল করো ডুববে না ভাসবে, যেহেতু বস্তুটার ঘনত্ব হলো 5500 আর তরলের ঘনত্ব এখানে দেওয়া আছে 800, তাহলে যেহেতু রো লেস দ্যান রো ডাব্লিউ, রো ডাব্লিউ না লিখে এল লিখে লিকুইড, তাই যেহেতু রো লেস দ্যান রো ডাব্লিউ রো এল, তাই বস্তুটি পানিতে ভাসবে, তরলে ভাসবে। এখন এখানে কি অবস্থায় থাকবে, এমন ডুববে না ভাসবে, জাস্ট ডুববে বা ভাসবে একটা বললেই হলো যে যেহেতু বস্তুটার ঘনত্ব কম তাই এখানে বস্তুটা তরলে কি ভাসবে। আর যদি বলতো যে কি অবস্থায় থাকবে তাহলে তো জানোই বস্তুটার ঘনত্বকে তরলের ঘনত্ব মানে বস্তুর ঘনত্ব 597কে তরলের ঘনত্ব 800 দিয়ে ভাগ করে দিচ্ছে, ভাগ করলে যে রেজাল্টটা হবে অতখানি কি হবে, পানির নিচে থাকবে। এভাবে আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। তাহলে আজকে এই 5টা কিটি কোশ্চেন পড়ালাম বেটা, তোমরা আগামী দিন আবার একইভাবে আমরা এভাবে কিটি কোশ্চেনগুলো প্রতিদিন সলভ করাবো, ফিজিক্স আর কেমিস্ট্রি, একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি হিসাবে। তোমরা করা হয়ে গেলে অটোভাবে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা পেরেছো বা কে কে করেছো, এটা জানাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।